রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 বেলা 12টার সংবাদে আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি পুরো খবর। তথ্য প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং সমুদ্র অর্থনীতির মতো সম্ভাবনাময় খাতগুলোতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে সে দেশের ব্যবসায়ীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পেলে দু দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরালো হবে। শালিজা রিপোর্ট। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল নিউ ইয়র্কে দুই দেশের ব্যবসায়ীদের নিয়ে আয়োজন করে এই ভার্চুয়াল বৈঠকের। এতে যুক্ত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তুলে ধরেন এদেশে বিদেশিদের জন্য বিনিয়োগের সম্ভাবনাগুলো। US is of course the largest investor in Bangladesh with stakes in energy, banking and insurance sector. We invite US investment in other lucrative sectors as ICT, renewable energy, blue economy, tourism, among others. Our investment is heavily on improving the infrastructure and power supply to facilitate FDI in the mentioned that and other promising sectors in Bangladesh. শেখ হাসিনা বলেন দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য $9 বিলিয়ন থেকে আরো বাড়াতে অনুঘটকের মতো কাজ করতে পারে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল। Bangladesh is ready to commence free trade agreement FTA negotiation with the US at an appropriate time. Already we have done it with Bhutan and also we have taken initiative to other countries. জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির আহ্বানে মঙ্গলবার নারী নেতাদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকেও অংশ নেন প্রধানমন্ত্রী। লিঙ্গ সমতা নিশ্চিত করতে বিশ্বের নারী নেতাদের একটি নেটওয়ার্ক গড়ে তোলার উপরও জোর দেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কুয়েত ও সুইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করে বাংলাদেশ। বৈঠকে দেশ দুটির প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সড়কপথে চাঁদাবাজি বন্ধ সহ 15 দফা দাবিতে পণ্য পরিবহন মালিক শ্রমিকের 72 ঘন্টা কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর। পণ্য ওঠানামা হলেও পরিবহন সংকট হচ্ছে না পণ্য ডেলিভারি, বিপাকে আমদানি রপ্তানি কারকরা। খাতুনগঞ্জে কাঁচা পণ্য নষ্ট হওয়ায় আশঙ্কায় দেশেহারা ব্যবসায়ীরাও। বাড়ছে সব ধরনের পণ্যের দাম। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বুরাজয়। চাঁদাবাজির অভিযোগ তুলে চট্টগ্রাম বন্দরের অবডকে বেসরকারি মালিকানাধীন 18টি কন্টেনার ডিপোতে কাজ বন্ধ রেখেছে ট্রাক, কাভার্ড ভ্যান ও প্রাইম মুভার মালিক শ্রমিকরা। একইভাবে টার্মিনাল থেকেও ছাড়ছে না পণ্য পরিবহন। এতে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। পণ্য উঠানামা স্বাভাবিক থাকলেও পরিবহন সংকটে বন্ধ পণ্য ডেলিভারি। জাহাজের থেকে যে কন্টেইনার হুক পয়েন্ট থেকে সরাসরি ডিপুতে যায় কিংবা ডিপুত থেকে সরাসরি হুক পয়েন্টে এক্সপোর্ট কন্টেইনার আসে, সেগুলোর যাওয়া আসা আজকে বন্ধ। নিগডার সভাপতি বলছেন দ্রুত এই সমস্যার সমাধান না হলে ভয়াবহ কন্টেইনার জটে পড়বে বন্দর। জাহাজ জটের পাশাপাশি পণ্য রপ্তানিতেও নেমে আসবে ধস, বলেন বন্দর ব্যবহারকারীরা। তাদের গাড়ি যদি আক্রান্ত হয় তাহলে করে পণ্য এবং গাড়ি দুটোই নষ্ট হবে। এই ভয়ে তারা কিন্তু গাড়ি চলাচল করতে কিন্তু একটু ভয় পাচ্ছে। বর্তমান চলমান ধর্মঘট অতি সত্বর প্রত্যাহার করা এবং আলাপ আলোচনার মধ্যে সমাধান করা বাঞ্ছনীয়। তবে ট্রাক, কাভার্ড ভ্যান মালিকরা বলছেন দাবি না মানলে ছাড়বে না কোনো পরিবহন। সমস্ত ব্যবসায়ীগুলো আজকে অসহায় হয়ে গেছে। আমরা কোনো হরতাল, অবরোধ, ধর্মঘট নয়, আমরা শুধুমাত্র কর্মবিরতি পালন করছি। পণ্য পরিবহন বন্ধ থাকায় দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা করছে কাঁচামাল আমদানিকারকরা। বেড়ে যাচ্ছে সব ধরনের পণ্যের দাম। কর্মবিরতিটা যদি দীর্ঘদিন হয় তাহলে আমাদের পণ্য নষ্ট হবে, পাশাপাশি আমাদের যে গন্তব্যস্থলের যে পণ্যগুলো পাঠানোর যে সিদ্ধান্ত সেটি বাধাগ্রস্ত হবে। তবে কোথায় কোথায় পরিবহন ধর্মঘট বন্ধে প্রশাসনকে আরো কঠোর হওয়ার পরামর্শ বন্দর সংশ্লিষ্টদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। ট্রাক, কাভার্ড ভ্যান মালিক শ্রমিকের একাংশের টাকা
কর্মবিরতির প্রভাব জানাতে চট্টগ্রাম ও যশোরে বেনাপোল স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় ও রিপন হোসেন। শুরুতে আমরা যাচ্ছি যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, বেনাপোল থেকে পণ্য ডেলিভারি গতকাল থেকে বন্ধ রয়েছে, কি বলছেন ব্যবসায়ীরা এবং কি দেখছেন সেখানে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোলে সারা বছরই পণ্য জট লেগেই থাকে, সে কারণে আরও বেশি সমস্যা হচ্ছে। আপনি জানেন যে গতকাল থেকে যে কর্মবিরতি চলছে, সেই কর্মবিরতির ফলে আরও পণ্য জট সৃষ্টি হয়েছে। প্রায় 8 থেকে 9 কিলোমিটার দীর্ঘ পণ্য জটের সৃষ্টি হয়েছে। আমি একজন ব্যবসায়ী রয়েছে, ব্যবসায়ের সাথে একটু কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই, যে কর্মবিরতি চলছে, এই কর্মবিরতির ফলে বন্দরে কি ধরনের সমস্যা হচ্ছে? এই বিশেষ করে কর্মবিরতির জন্য আমদানি রপ্তানি বেনাপোল বন্দরে স্থবির হয়ে পড়েছে, যাতে আমদানি রপ্তানির কারকগণ অধিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তার সাথে সাথে আমাদের যে দেশে যে গার্মেন্টস সেক্টর আছে, গার্মেন্টস সেক্টরের অনেক মালামাল এখানে আটকায় আছে, যারা গার্মেন্টস সেক্টরগুলোই আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের আপনার এক্সপোর্টের সমস্যা হচ্ছে। এই সমস্যার সমাধান যদি দ্রুত সমাধান না হয়, তাহলে এই মানুষ আরও ক্ষতিগ্রস্ত হবে। আর সাধারণ পাবলিকের যারা আছে, আমরা যারা সাধারণ জনগণ আছে এখানে, তাদেরও বিশেষ করে চলাচলের অসুবিধা আছে। এই যানজটের ক্ষেত্রে প্রায় 10 কিলোমিটার রাস্তা আপনার জাম হয়ে গেছে। এখানে আমদানি রপ্তানির ট্রাক মিলে 10 কিলোমিটারের উপরে যানজটের সৃষ্টি হয়ে গেছে। যে এটার আমরা চাচ্ছি যে ঊর্ধ্বতন কর্মকর্তা, আমাদের সরকার দ্রুত যাতে আমাদের একটা সমাধান দেয়, তাতে জনগণ আপনার স্বস্তি পাবে এবং আমদানি রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত থেকে অনেকটা রেহাই পাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন যে ব্যবসায়ী যারা রয়েছে, যারা গাড়ি চালক রয়েছে, যারা কাস্টম কর্মকর্তা, সকল দিক থেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে গাড়িতে কাঁচামাল পণ্যবাহী করা হয়, সে কারণে যে কাঁচামালগুলো থাকে সেগুলো নষ্ট হয়েছে। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ পিছি আপনার কাছে। রিপন আমাদের সাথে যুক্ত ছিলেন। এই মুহূর্তে আমরা যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী জয়। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, বন্দর কার্যক্রমে ধর্মঘটের ফলে কি প্রভাব পড়ছে? গতকাল থেকে তো ধর্মঘট চলছে, কি দেখছেন এবং ব্যবসায়ীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আকাশ আপনাকে। এর আগে কিন্তু আমাদের সহকর্মীরা যশোর থেকে যেভাবে সংযুক্ত হয়েছেন, তেমনিভাবে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে বন্দরের যে গেট, আমরা 4 নম্বর গেট আপনাকে দেখানোর জন্য চাচ্ছি, যে গেটটি খুব গুরুত্বপূর্ণ একটি গেট, যে গেট দিয়ে সকাল থেকে রাত ভর পর্যন্ত অসংখ্য ট্রাক কাভার্ড ভ্যান বের হওয়ার কথা রয়েছে। কিন্তু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন বন্দরের ভেতরের অংশে কিন্তু আমরা দেখছি কাভার্ড ভ্যান দাঁড়িয়ে আছে, গতকাল থেকে সেভাবে দাঁড়িয়ে আছে, কোনো পরিবহন কিন্তু আসলে ভেতর থেকে বের হচ্ছে না। তার কারণে কিন্তু আসলে যারা আমদানিকারক, তারাই পড়ছে মহাবিপাকে। আমরা একটু কথা বলতে চাচ্ছি একজন আমদানিকারক আছেন, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ। আমি একটু জানতে চাচ্ছি আপনার থেকে, এই যে কর্মবিরতির যে প্রভাব আমরা দেখছি, আসলে যে আপনাদের পণ্য খালাসে কি সমস্যায় আপনারা পড়ছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা সবাই জানি, আমরা সবাই দেখছি, সেটা হচ্ছে গত 2 দিন থেকে এটা চট্টগ্রাম বন্দর থেকে মালামাল ডেলিভারির ব্যাপারে সমস্যা হচ্ছে স্ট্রাইকের কারণে। আর স্ট্রাইকটাকে ডাকা হয়েছে, সেটা আমরা যেন মনে করি হয়তো ওনাদের কিছু দাবি দেওয়া থাকতেই পারে। আমরা বিভিন্ন কর্তৃপক্ষকে, যারা দায়িত্ববান আছেন এই স্ট্রাইকের ব্যাপারে, বন্দর সহ এবং অন্যান্য যারা আছেন, সবাইকে আমরা অনুরোধ করেছিলাম আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করার জন্য। কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি, যারা দায়িত্ববান আছেন, যাদের দায়িত্ব এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করে এই সমস্যা থেকে সুরাহা করা, তাদের তরফ থেকে তড়িৎ কোনো পদক্ষেপ আমরা দেখি নাই। যদিও বা এখন বিক্ষিপ্তভাবে কিছু আলাপ আলোচনা চলছে, যেটার মাধ্যমে কিন্তু এখনও এই সমস্যার সমাধান হয় নাই। আর যেটা সমস্যা, যেটা বলতে, আপনারা জানেন করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন আমাদের উৎপাদন খাতে আমাদের অনেকগুলো সমস্যা ছিল। আমাদের অনেক কাঁচামালের অভাবের জন্য এবং বিভিন্ন ধরনের রেস্ট্রিকশনের কারণে মিল কারখানাগুলো পুরোপুরি চালু হতে পারে না। আকাশ, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে যারা ব্যবসায়ী আমদানিকারক, তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন, কর্মবিরতির কারণে খুব একটা সমস্যায় পড়ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আকাশের কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রিপন এবং জয়, জানাচ্ছিলেন পণ্য ধর্মঘট চলছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য। এবার অন্যান্য প্রসঙ্গ।
ভ্যালি, অরেঞ্জ সহ আরো বেশ কিছু প্রতিষ্ঠানের প্রতারণার পর গ্রাহকের আস্থা সংকটে গোটা কমার্স খাত। এতে ক্ষতির মুখে পড়েছেন পুরনো উদ্যোক্তা, মাঠ পর্যায়ের সেলার ও ডিস্ট্রিবিউটররা। উদ্যোক্তারা ও বিশ্লেষকরা বলছেন, যারা গ্রাহকের সাথে প্রতারণা করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও জবাবদিহিতার আওতায় আনা গেলে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো সম্ভব। এছাড়া কমার্স নীতিমালার যথাযথ বাস্তবায়ন ও এ খাতে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে গ্রাহকের আস্থা ফেরানোর পরামর্শ বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। বাজার মূল্যের চেয়ে অর্ধেক দামে পণ্য বিক্রির প্রলোভন দেখিয়ে লাখ লাখ গ্রাহকের হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে কমার্স প্রতিষ্ঠান ভ্যালি। এছাড়া অরেঞ্জ, ধামাকা সহ নতুন নতুন বেশ কিছু কোম্পানি রাতারাতি ফুলে ফেপে ওঠে। সম্প্রতি এজন্য আলোচনা ও সমালোচনার কেন্দ্রে কমার্স খাত। বেশি দামে বিক্রির আশায় এসব কোম্পানিতে লাখ লাখ টাকা বিনিয়োগ করে এখন পথে বসেছেন অনেক গ্রাহক, যার প্রভাব পড়ছে পুরনো উদ্যোক্তা ও বিক্রেতাদের উপরও। বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা হচ্ছে আস্থার সংকট হচ্ছে, অনেক সেলার আছে যারা অল্প পুঁজি নিয়ে ওখানে ইনভেস্ট করেছে, মানে তাদেরকে প্রোডাক্ট গুলো দিয়েছে, তারা এখান থেকে পেমেন্টটা পায় নাই, সো তাদের পুঁজি সংকট হয়েছে। তারা এখন ধরেন দারাজের প্ল্যাটফর্মে প্রোডাক্ট দিবে, কিন্তু তার সেই পুঁজিটা নাই। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, সময় এসেছে কমার্স খাতে প্রয়োজনীয় সংস্কার পদক্ষেপের। সরকার একটা সমস্যা হলে তখন রিয়েক্টিভ তার একটা উদ্যোগ হচ্ছে, কিন্তু এটাকে প্রোয়েক্টিভ করতে হবে, এবং সেটা প্রোয়েক্টিভ করতে গেলে সক্রিয় যদি করতে হয় তাহলে আমাদের বিভিন্ন নীতিমালা যেগুলো এখনো নাই সেটা যেরকম আমাদের করতে হবে। যারা ভোক্তা আছেন তাদেরকেও কিন্তু সচেতন করতে হবে যে এখানে ঝুঁকিগুলো কোন জায়গায়। লিগ্যাল অ্যাকশন, ট্রানজাকশন অ্যাকশন সবকিছু সমভাবে যদি সমান তালে চলে তাহলে অ্যাকশন নেওয়াটা অনেক এখানে প্রফেশনালদেরকে ঢুকাতে। কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সদস্য প্রতিষ্ঠান এখন 1600 ছাড়িয়েছে। শুধু নীতিমালা ও আইনের দুর্বলতার সুযোগ নিয়ে অরেঞ্জ গ্রাহক ও সরবরাহকারীদের কাছে 1100 কোটি টাকা হাতিয়ে নিয়েছে, কিন্তু এসব টাকা ফেরত দিচ্ছে না। বহুল আলোচিত ভ্যালিও নিয়েছে গ্রাহকদের কাছ থেকে 1000 কোটি। আমাদের যে সমস্ত জায়গায় সংস্কারের প্রয়োজন আছে সেখানে বিভিন্ন স্টেক হোল্ডাররা সংস্কারের কাজগুলোতে হাত দেওয়া। কমার্সের যে বিজনেস তার মূল জায়গাটা হলো ট্রানজাকশনটা হয় কিন্তু ম্যাক্সিমাম অনলাইনে, সেখানে পেমেন্ট গেটওয়ে এবং বাংলাদেশ ব্যাংক যদি মনিটরিং করে দেখা যাবে এই ধরনের বারবার এই ধরনের ঘটনাগুলো আর ঘটবে না। গেল 2 মাসে কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ জমা পড়েছে অন্তত 6000। ভ্যালি ও অরেঞ্জ ছাড়া আইনি পদক্ষেপ নেই জালিয়াতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া অন্য প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এবারে করোনা আপডেট। মামা, মাঝখানের সিট রাখলে ফাঁকা, সবার হইব ভালো থাকা। আমার সিটে বসছি আমি, আর আপনি করেন বাড়াবাড়ি। উস্তাদ, থামান গাড়ি, থামাইতে হইব মহামারী। নিয়ম মেনা সবাই একসাথে করোনা ঠেকায়। গেল 1 মাস ধরে সারা দেশে করোনায় আক্রান্ত মৃত্যুর হার নিম্নমুখী। শনাক্তের হার কম হওয়ায় হাসপাতালেও কমেছে নতুন রোগীর চাপ। 24 ঘন্টায় করোনা উপসর্গে কয়েক জেলায় প্রাণ হারিয়েছে 22 জন। রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে 8 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 3 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে 1 জনের মৃত্যু হয়েছে। এছাড়া দিনাজপুরে 2 জন, সাতক্ষীরায় 1 জন, বগুড়ায় 3 জন ও কুষ্টিয়ায় 4 জন মারা গেছেন। ঢাকা থেকে মাত্র 2.5 থেকে 3 ঘন্টার রেলপথে যাতায়াত করতে পারবে যশোর খুলনার মানুষ। পদ্মা সেতু এই অঞ্চলের যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচিত করেছে। দ্রুতগতিতে চলছে ট্রেন লাইন নির্মাণের কাজ। পরিপ্রেক্ষিতে আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে এই অঞ্চলের মানুষের। যশোর থেকে রিপন হোসেনের রিপোর্ট, আর ছবি তুলেছেন বুলবুল শহীদ খান।
প্রকল্প অনুযায়ী রেলপথটি ঢাকা থেকে নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ হয়ে পদ্মা সেতুর উপর দিয়ে চলে যাবে যশোর পর্যন্ত, যা 172 কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে 20টি স্টেশন আছে, যার মধ্যে নতুনভাবে নির্মাণ করা হবে 14টি স্টেশন আর পুরনো স্টেশন সংস্কার করা হবে 6টি। রেল স্টেশনগুলোতে থাকবে আধুনিক সিগন্যালিং ব্যবস্থা। ব্রডগেজ সিঙ্গেল লাইনের এই রেলপথে 120 কিলোমিটার গতিতে চলবে ট্রেন। 66টি বড় সেতু ও 244টি ছোট সেতু নির্মাণ করা হবে। রেলপথ ও সড়কের বিভাজনে থাকবে আন্ডারপাস, অপটিক্যাল ফাইবারের টেলিযোগাযোগ, ভায়াডাক্ট, রুফওয়ে, রেল ক্রসিং, রেল ওভারব্রিজ, প্রকল্প কার্যালয় ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র। দক্ষিণাঞ্চলের মানুষ অবশ্যই এর উপকার ভোগ করবে। পাশাপাশি আমাদের এই পাশের অর্থনীতিতে এই পদ্মা ব্রিজ রেল লিঙ্ক প্রজেক্ট যখন চালু হয়ে যাবে, এই অঞ্চলের অর্থনীতিতে আমূল একটা পরিবর্তন আসবে। বর্তমানে ঢাকা থেকে যশোর যেতে ট্রেনের সময় লাগে 8 থেকে 9 ঘন্টা। নতুন এই লাইন চালু হলে সময় নেমে আসবে 2.5 থেকে 3 ঘন্টায়। এতে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ব্যবসা বাণিজ্য যেমন সম্প্রসারণ হবে, তেমনি জীবনমান উন্নত হবে। আর এ নিয়ে উচ্ছ্বসিত এই এলাকার মানুষ। যশোর থেকে সরাসরি পদ্মা সেতু দিয়ে ঢাকাতে যেয়ে আমাদের দৈনন্দিন কাজ শেষ করে আবারই আমরা যশোরে ফিরে আসতে পারবো। দরকার নেই এখন আমাদের এখানকার কৃষকরা সরাসরি সকালবেলায় মাল নিয়ে ঢাকায় যে পরের দিন আবার মাল বিক্রি করে ফিরে আসতে পারে। এই কাজটা আমাদের দ্রুত করতে হবে, দ্রুত আমাদের এই সার্ভিসটা দিতে হবে। আমরা সুবিধাটা দ্রুত চাই। 39,246.80 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা 2024 সালের 3 জুন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। একটু সেতু পাল্টে দিয়েছে গোটা এলাকার চেহারা। যে সেতু স্বপ্নেও কোনোদিন ভাবেনি স্থানীয়রা, সেই সেতু এখন উদ্বোধনের অপেক্ষায়। বরিশাল পচুয়াখালী কুয়াকাটা মহাসড়কের 26তম কিলোমিটারের অংশে লেবুখালীর পায়রা নদীর ওপর নির্মিত পায়রা সেতুর কারণে ভাগ্য বদলে গেছে স্থানীয়দের। এর ফলে দেশের সর্বদক্ষিণের কুয়াকাটা পর্যন্ত ফেরিবিহীন যোগাযোগ স্থাপিত হবে, বাড়বে সড়ক যোগাযোগ এবং সৃষ্টি হবে কর্মসংস্থানের, এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের। বরিশাল থেকে শায়ন সুমনের তোলা ছবিতে রাহাত খানের প্রতিবেদন, জানাচ্ছেন নেবির আমিন। 1118 কোটি টাকা ব্যয়ে দেশের অন্যতম নান্দনিক পায়রা সেতুর মূল অবকাঠামো নির্মাণ শেষ হয়েছে অনেক আগেই। এখন চলছে সৌন্দর্য বর্ধনের কাজ, যে কোনো সময়ে প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায়। ওই ব্রিজের কাজ চলমান রয়েছে এবং টোল প্লাজা টোল সিস্টেমের কাজ প্রায় শেষের দিকে। এগুলো কাজ শেষ হলেই আমরা উদ্বোধনের দিকে চলে যাব। সর্বশেষ প্রস্তুতিমূলক কিছু আমাদের কাজ বাকি আছে, ফিনিশিং কাজ বাকি আছে। কিছু ছোটখাটো ত্রুটি বিচ্যুতি থাকলে সেগুলো আমরা অ্যাড্রেস করব। শীঘ্রই আমরা সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করতে পারবো। এই সেতুর বদৌলতে পাল্টে গেছে পুরো এলাকার চেহারা। সেতুর দুই পাশে ঢালে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। অনেকটাই শহরের রূপ ধারণ করেছে একসময়ের অবহেলিত লেবুখালী। আগামীতে এই এলাকা আরও জমজমাট হবে এমন আশায় সেতুর দুই তীরে হিড়িক পড়েছে জমি কেনার। কয়েকগুণ বেড়ে গেছে জমির দাম। একটি সেতুর কারণে পাল্টে গেছে স্থানীয়দের জীবনমান, বদলেছে ভাগ্য। এই এলাকায় ব্রিজকে কেন্দ্র করে শিল্প কলকারখানা, এমনকি এই ক্যান্টনমেন্ট, এর ফলে জমির দাম বেড়েছে, মানুষের জীবনযাত্রার মান বেড়েছে, সবকিছু উন্নত হয়েছে। দক্ষিণ বাংলার উন্নয়নকে অনেক ত্বরান্বিত করবে এবং দক্ষিণ বাংলার আর্থসামাজিক ব্যবস্থা অনেক উন্নত করবে। বরিশাল সড়ক বিভাগের কর্মকর্তারা বলছেন, প্রধানমন্ত্রীর উপহারের এই সেতুর কারণে আমূল পাল্টে যাবে দক্ষিণের সড়ক যোগাযোগ ব্যবস্থা। একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সেতু উদ্বোধনের প্রহর গুনছেন তারা। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এটি উপহার দিয়েছেন। আমরা নির্ধারিত তারিখে একটি বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠান করে প্রধানমন্ত্রীকে একটি সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিব। গেল মঙ্গলবার বিকেলে এই সেতু উদ্বোধনের সবশেষ প্রস্তুতি পরিদর্শন করেন বরিশালের বিভাগীয় কমিশনার। পরিদর্শন শেষে তিনি বলেন, এই সেতু শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, কর্মসংস্থান, পর্যটনের বিকাশ এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি একটি নান্দনিক ডিজাইন। এটি কর্ণফুলী ব্রিজের পরে এটি দ্বিতীয় ব্রিজ এবং এই ব্রিজের স্বাস্থ্য ব্যবস্থা দেখার জন্য, মনিটরিং করার জন্য সেই ব্যবস্থা এখানে আছে। কেউ যেন ওভারলোড না হয় সেই ব্যবস্থা আছে। কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট, KFAED এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, OFID যৌথ অর্থায়নে 2016 সালের 24 জুলাই এই সেতু নির্মাণ কাজ শুরু হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদ নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন।
বিরতির পর আবার স্বাগত সংবাদে। মৌলভীবাজারে আমন রোপণের কিছুদিনের মধ্যেই ধান গাছে মাজরা পোকা ও পাতা মুড়ানো কীটপতঙ্গের আক্রমণ দেখা দিয়েছে। এতে ফসল বিপর্যয়ের আশঙ্কায় কৃষকরা। সৈয়দ বাইতুল আলীর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। শস্য উৎপাদনের দিক থেকে মৌলভীবাজারে শীর্ষে রয়েছে আমন ধান। চারা রোপণের পর মাত্র সবুজ হতে শুরু করেছে ফসলি জমি। তবে মাজরা পোকা আর পাতা মোড়ানো কীট পতঙ্গের আক্রমণে বাড়ছে না ধান গাছ। তাই জেলার রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়া ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় আমন ধানের পোকার আক্রমণ কপালে চিন্তার ভাঁজ ফেলেছে কৃষকদের। মাঝে মাঝে তোমার জানোর গুসার মাইনটা যেমন মরা দেখা যায়। আমরা ওষুধ দিতে আসি, এখন তো সার দিতে পারছি না, ওষুধ দিতে আসি, বালা ওষুধ তো পাইলাম না। তোমার মাঞ্জিরা ফুকে খাইয়া তোমার এবারে ধরি ফেলাই দিরা, লামাই ফেলাই দিরা দানটারে। টানা বৃষ্টিপাতের ফলে কীটনাশক দিয়েও কমানো যাচ্ছে না পোকার আক্রমণ। তবে সাময়িক এই সমস্যায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ কৃষি বিভাগের। কীটনাশক দেওয়ার পরে যদি বৃষ্টি পড়ে তাহলে দেখা যাবে যে সেটা ঠিকমতো কাজ করবে না। কিন্তু আমরা যদি প্রত্যেক জমিতে যদি আমরা নিয়মিতভাবে পার্চিংটা করি তাহলে এই পোকার আক্রমণ থেকে আমরা যথেষ্ট ভালোভাবে মুক্তি পাবো বলে আশা। চলতি মৌসুমে জেলার আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,01,235 হেক্টর। ইতোমধ্যে 70% জমিতে শেষ হয়েছে চারা রোপণের কাজ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে নিচ্ছে আরো একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। 6 ধরনের সঞ্চয়পত্রের সুদ হার কমিয়েছে সরকার। তবে যারা নতুন করে সঞ্চয়পত্র কিনতে চান শুধু তাদের জন্য প্রযোজ্য হবে এটি। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে বিষয়টি জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এতে জানানো হয়েছে যাদের বিনিয়োগ 15 লাখ টাকা বা তার বেশি তাদের জন্য সুদের হার কিছুটা কমে আসবে। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় 5 বছর মেয়াদী পারিবারিক সঞ্চয়পত্রে 11.52% সুদ দেয় সরকার, যেখানে নতুন নিয়মে কেউ 15 লাখ টাকার বেশি বিনিয়োগ করলে তার সুদ হার নেমে আসবে 10.50%। তবে ডাকঘর সঞ্চয় ব্যাংক, US ডলার প্রিমিয়াম বন্ড এবং কিংবা ইনভেস্টমেন্ট বন্ডের ক্ষেত্রে সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ। জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি অল্প ব্যবধানে কানাডার নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় ফিরেছেন, কিন্তু পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছেন। এ নিয়ে জাস্টিন ট্রুডো তৃতীয়বারের মতো কানাডার নির্বাচনে জয়ী হলেন, কিন্তু তার সমালোচকরা বলছেন এই নির্বাচনে সময়ের অপচয় ছাড়ার কিছুই নয়। নির্বাচনে লিবারেলরা 157টি আসনে এগিয়ে, কিন্তু পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য তাদের দরকার ছিল 170টি আসন। ট্রুডো নির্ধারিত সময়ের আগে এই আগাম নির্বাচন ডেকেছিলেন পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আশায়। মন্ট্রিলে এক বক্তব্যে সমর্থক সহ বিরোধী দলীয় নেতা ও নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ট্রুডো। এ সময় কানাডায় নতুন দিগন্ত সূচনা করার প্রতিশ্রুতিও দেন তিনি। এদিকে কনজারভেটিভ পার্টি প্রধান বিরোধী দল হিসেবে তাদের অবস্থান ধরে রেখেছে এবং 122টির মতো আসনে জয়ী হয়েছে। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেনের নতুন ওকাস জোট গঠনের পর সাবমেরিন চুক্তি বিতর্কে ফ্রান্সের পাশে দাঁড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউ এর অন্যতম প্রধান কূটনীতিক জোসেফ বোরেলে কথা জানিয়েছে বলে তথ্য দিয়েছে এপি। ইউ এর পক্ষ থেকে বলা হয় তাদেরই এক সদস্য দেশের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তা অগ্রহণযোগ্য। কী কারণে এমন হলো এবং কেন হলো সে ব্যাপারে বিস্তারিত জানতে চান তারা। এদিকে অস্ট্রেলিয়ার সঙ্গে $4,000 কোটি সাবমেরিন চুক্তি ভেস্তে যাওয়ার পর মঙ্গলবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপ করেছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইন্দো প্যাসিফিক অঞ্চলে একযোগে কাজ করার ব্যাপারে একমত হয়েছেন দু নেতা। অন্যদিকে নতুন এই জোট গঠনের পর মঙ্গলবার হোয়াইট হাউসে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। নিচে আরো একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। আবারও ট্রাক কারভেট ভ্যান ধর্মঘট প্রসঙ্গ আমরা আগেই জানিয়েছি, কিন্তু 15 দফা দাবিতে সারা দেশে চলছে ট্রাক কারভেট ভ্যান মালিক শ্রমিকদের কর্মবিরতি। এ বিষয়ে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক চলছে। এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের সাথে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল দাস। সজল, আপনি তো সচিবালয়ের সামনে আছেন এবং এই ব্যাপারে বৈঠকে কি ধরনের
তথ্য বা কথা হতে পারে এবং কি বলছেন যারা আছেন সেখানে উপস্থিত, বিস্তারিত জানাবেন। আকাশ, আপনাকে ধন্যবাদ। আকাশ, বৈঠকটি শুরু হয়েছে কিছুক্ষণ আগে। 18 দফা দাবি যে ধর্মঘট চলছে, আজকে দ্বিতীয় দিন ধর্মঘটের। বেশ কয়েকটি দাবি আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, যেটি হচ্ছে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক কতগুলো দাবি রয়েছে। বায়োমেট্রিক রেজিস্ট্রেশন, এই চালকদের জন্য বিশ্রামাগার, পথে পথে যে ভোগান্তিগুলো হয়, কাভার্ড ভ্যান এবং যে পণ্য পরিবহনের যে পরিবহনগুলো রয়েছে সেগুলো, এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে রাস্তার, সেইগুলো নিরসনে মোটামুটি মূলত এই ধর্মঘটটি চলছে এবং সে বিষয়ে বৈঠক হচ্ছে। এবং বৈঠকে যে 18 দফা রয়েছে, 18 দফাগুলো মন্ত্রীর কাছে তুলে ধরেছেন ফেডারেশনের নেতারা এবং সে বিষয় নিয়ে আলোচনা চলছে। কিছুক্ষণ বাদে হয়তো বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন আসলে এই সমস্যাটি কোন দিকে যায়। আপনি জানেন যে ধর্মঘটের কারণে কিন্তু এরই মধ্যে সমস্যা শুরু হয়েছে, যেহেতু চট্টগ্রাম বন্দরের যে কাভার্ড ভ্যান কিংবা পণ্য পরিবহনের দায়িত্বে যে পরিবহনগুলো রয়েছে সেইগুলো এর একটি বড় একটি অংশ। সে কারণে বন্দর কেন্দ্রিক পণ্য পরিবহনের যে সমস্যা সেটি কিন্তু বেশ প্রকট আকার ধারণ করেছে এবং এখানে যারা এসছেন শ্রমিক সংগঠনের নেতারা, শ্রমিক ফেডারেশনের, তারা কিন্তু আমাদের কাছে যেটি বলছেন যে নানান ধরনের সমস্যা তাদেরকে পড়তে হয়। বিভিন্ন স্থানে অযথা চেকপোস্ট বসানো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা বিভিন্নভাবে হয়রানি, তার বাইরে বন্দরে প্রবেশের ক্ষেত্রে যে স্লিপ রয়েছে কিংবা ওজনের যে ব্যাপারটি, আমরা জানি যে মহাসড়কে চলতে গেলে একটি নির্দিষ্ট ওজনের মধ্যে পরিবহন করতে হয়। তারা যেটি বলছেন যে সেই নিয়ম মানার পরও বিভিন্ন জায়গায় অযথা তাদেরকে বিভিন্নভাবে হয়রানির মুখে পড়তে হয়। এই হয়রানিগুলোর কারণেই মূলত তারা এই ধর্মঘটে গেছেন এবং তাদের এই 18 দফা যে দাবি রয়েছে, দাবিগুলো না মানা হলে কিন্তু তারা এই ধর্মঘট চালিয়ে যাবেন এবং আপাতত 3 দিনের যে সময়সীমা তারা দিয়েছে তার একদিন পার হয়েছে। যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে কিন্তু এই ধর্মঘটের যে দিন সেটি আরও বর্ধিত করবেন বলে তারা বলেছেন। যদিও এখন বৈঠক চলছে, বৈঠক থেকে হয়তো কোনো সমাধান আসতে পারে, আমি জানাবো আপনাদেরকে পরবর্তীতে কি হয়। বৈঠকের পরে হয়তো সংবাদ সম্মেলন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই ছিল আমার কাছে এখান থেকে। আকাশ। সজল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ট্রাক কাভারভ্যান শ্রমিকদের ধর্মঘট প্রসঙ্গে সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী সজল, জানাচ্ছিলেন 15 দফা দাবিতে এই মুহূর্তে, দুঃখিত, 18 দফা দাবিতে এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তারা গেছেন এবং বৈঠক চলছে। এবারে নিউজ 24 স্পোর্টস। পেশাদার লিগে টানা দ্বিতীয় শিরোপা জয়ের আনন্দ ভাগাভাগি করেছে কিংসের ফুটবলার ও কোচিং স্টাফরা। কোভিড বাস্তবতায় সীমিত পরিসরের আয়োজনে ছিল রাজধানীর একটি 5 তারকা হোটেলে নৈশভোজের আয়োজন। মৌসুম শেষ হওয়ায় ফুটবলাররা যাচ্ছেন ছুটিতে, আর জাতীয় দলের ফুটবলাররা যোগ দেবেন ক্যাম্পে। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। একটি ট্রফি জয়ের আনন্দের হয় না কোনো শিরোনাম। ফুটবলে অর্থের ঝনঝনানি বা যশ খ্যাতির কাছে এই একটি ট্রফি জেতার আনন্দের পরিমাপ করা যায় না অর্থ দিয়ে। বসুন্ধরা কিংস বাংলার ফুটবলে এসেছে রাজত্ব করতে, তার বড় প্রমাণ পেশাদার লিগের ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের রেকর্ড। লিগ শেষ হয়েছে মৌসুম। জাতীয় দলে ডাক পাওয়া ফুটবলাররা বাদে বাকিরা যাবেন ছুটিতে, দেশে ফিরবেন বিদেশি রিক্রুটরা। তার আগে রাজধানীর একটি 5 তারকা হোটেলে দলের নৈশভোজের আয়োজন। দিন শেষে বিজয়ের আনন্দ ভাগাভাগি করেছেন সবাই মিলে। For the first time I am play in Bangladesh. এখানে আমি প্রথমবার এসেছি, আর প্রথম খেলতে এসে শিরোপা জেতাটা বাড়তি আনন্দের। সব মিলিয়ে দল হিসেবে খেলতে পারার কারণেই এমন সাফল্য এসেছে। The best player the league. To Bangladesh. বাংলাদেশ আমার জন্য নতুন অভিজ্ঞতা, অসাধারণ সময় কাটিয়েছি এখানে। দিন শেষে ট্রফি জয় আমার জন্য বাড়তি পাওয়া। ইরানিয়ান প্লেয়ার ওভারঅল আমি মনে করি যে আমরা একটা টিম ওয়ার্ক আমাদের মাঝে ছিল অনেক ভালো। আর আমার কাছে মনে হয় আমরা আমাদের কোচিং স্টাফ বলেন, ম্যানেজমেন্ট বলেন, আমাদের মাঠে যারা কাজ করে তারা, প্লাস আমাদের কিচেনে যারা কাজ করে, সবাই মিলিতভাবে আমার মনে হয় একটা টিম ওয়ার্ক। তো আমরা সেইখানে আমার মনে হয় আমাদের সাকসেসটা আসছে। টানা সাফল্যে খুশি কোচ অস্কার ব্রুজন, দলের সবাইকে দিলেন সাফল্যের কৃতিত্ব। I'm very happy because if you go to the numbers at everything, maximum scorer, individual records, clean sheets, number of goals scored, numbers of goals conceded, I think that the numbers under register during the season, as I told you, were regular, consistent, and that I think is something that we should praise because the players were strong for 13 months. They might be enjoying the titles as well. Thank you very much. Thank you. জাতীয় দলে ডাক পাওয়া ফুটবলার ছাড়া বাকিরা যাবেন ছুটিতে। করোনার কারণে ট্রফি জয়ের উদযাপনটা খুব বড় পরিসরে করেনি বসুন্ধরা কিংস। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা।
দর্শক এই ছিল আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।